সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুলিনারি আর্টিস্ট আফরোজা নাজনীন সুমি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, বর্তমান ব্যস্ততা নিয়ে এখন কি কি কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন? আসলে আমাদের কাজগুলো এমন কাজ যেটা সারা বছর ধরেই চলতে থাকে। যেমন আমার সুমিস কিচেনের বিজনেস, যেটা ক্যাটারিং, সো এটা আমার অর্ডারগুলো চলতেই থাকে। এটা চলছে। আমি আমি যেহেতু সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর, সো ট্রেনিংগুলো আমার চলতে থাকে এবং রেসিপি ডেভেলপ করি। সো ওই রেসিপিগুলো আসলে বিভিন্ন পাবলিকেশনে যায় বা বিভিন্ন পেপার ম্যাগাজিনে যায়। সো সেগুলো আমার চলতেই থাকে, কাজগুলো চলছে। আচ্ছা, বেশ। আমরা একটু কিছুদিন আগের কথা নিয়ে একটু আলোচনা করতে চাই যে কিছুদিন আগে কিন্তু ফেসবুক বন্ধ ছিল, একদম নেট বন্ধ ছিল। তো যারা ফেসবুক ভিত্তিক, বা আপনি একটা সময় ফেসবুকে বেশ অ্যাক্টিভ ছিলেন, এখনও আছেন অবশ্য, আবার শুরু হয়ে গেছে। সো কেমন গেছে সেই সময়টা, এবং ফেসবুকের এই যে বন্ধ থাকাটা আপনাদের উপর কতটা ইফেক্টিভ হয়েছে? আসলে আমি বলবো শুধু আমার ক্ষেত্রে না, যারা কমার্সে বিজনেস করেন, মানে আমার সুমিস কিচেনটা তো আসলে ফেসবুক বেজ, আমার ওয়েবসাইটও আছে, কিন্তু বেসিক্যালি বাংলাদেশের মানুষ ফেসবুকটাকে প্রেফার বেশি করে। হ্যাঁ, অর্ডারটা ফেসবুকে বেশি পায়। তো যেটা হয়েছিল, এটার কারণে আসলে বিশাল একটা ক্ষতি হয়েছে। আমি ক্যাব, যেটা কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওখানে আমি ওমেন ফোরামের কো চেয়ার হিসেবে আছি। তো আমরা আসলে সবাই মিলে এটা অনেক কথা বলছিলাম। আইসিটি মিনিস্ট্রি এবং সবসময় আমাদের যোগাযোগ ছিল, আমাদের প্রেসিডেন্ট কথা বলছিলেন। তো দেখা গেছে এই সেক্টরে আসলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে সবাই, শুধু আমি না, মানে সেক্টরে আসলে যারা কাজ করে প্রত্যেকেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আসলে বেশ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা ফেস করেছি। আচ্ছা, রান্না তো একটা আর্ট, এটা বলার বাহুল্য রাখে না। সো রান্না করতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন, বা কুলিনারি আর্টিস্ট হতে গেলে কি কি একদম গুণ থাকা খুব বেশি জরুরি? আসলে আমি প্রথমেই বলবো, থাকতে হবে ভালোবাসা, কাজটা করার প্রতি খুব ডেডিকেশন লাগে। কারণ রান্না কাজটা এমনিতেই আপনি অনেকেই জিজ্ঞাসা করে দেখবেন যে রান্না করতে পছন্দ করে না, অনেকেই বলবে বিরক্ত লাগে বা গুছিয়ে এটা করতে এত টাইম লাগে। তো আসলে এখানে ভালোবাসা থাকতে হবে। আপনি যদি কাজটা ভালোবাসেন তাহলে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। আর একটা জিনিস আমি বলবো যে জেনে বুঝে শিখে করতে হবে। যে কোনো খাবার, যে খাবারটা আমাদের আসলে জীবন বাঁচায়, সেই খাবারটা আমাদের প্রাণনাশের কারণও হয়। তো আমরা যদি টেম্পারেচারটা না জানি, কোন টেম্পারেচারে রান্না করতে হয়, কোন টেম্পারেচারে খাবারটা রাখতে হয়, কতদিন একটা খাবার ফ্রিজে রাখা যাবে, হ্যাঁ, ফুড কন্টামিনেশন কীভাবে না হবে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং এগুলো জানার জন্য পড়তে হবে, এগুলোর জন্য বিভিন্ন কোর্স করতে হবে, সার্টিফিকেশন নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং আপনাদের ক্ষেত্রেও দেখা যায় খাবারের নতুন নতুন ভ্যারিয়েন্ট আসে এবং নতুন নতুন পদ্ধতি কিন্তু অ্যাড হয়। সেক্ষেত্রে কিন্তু খাবারেও অ্যাক্টিভ থাকতে হয়, আপডেটেড থাকতে হয় যে কোন খাবার আসলে কি আসছে, নতুন কি রেসিপি আসছে। আসলে কালিনারি আর্টিস্টের বিশেষত্বটা কি, এবং আমরা কাদেরকে আসলে কালিনারি আর্টিস্ট বলতে পারি? আসলে রান্না যারা জানে তাদের আমরা সবাইকে এক বাক্যে আমরা বলি রন্ধনশিল্পী। যারা আসলে রান্না করছে, সেটা এখন হোম শেফ হতে পারে, প্রফেশনাল শেফ হতে পারে, মানে বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে। আর আমি বলবো যারা প্রফেশনালি করতে চায় তাদের যখন একটা ডিগ্রি নিতে হয়, একটা পড়াশোনা করতে হয়, যেমন আমি যেমন MBA করার পর আমি কিন্তু ফুডের উপর পড়েছি, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে পড়েছি, ফুড হাইজিন নিয়ে পড়েছি, ফুডের আপনার ডিপ্লোমা আছে, অনেক কিছু আছে। কিন্তু কেউ বেকারি চাইলে, বেকারি শেফ হতে চাইলে, পেস্ট্রি শেফ, তাদের কিন্তু বেকারি নিয়ে পড়তে হবে। সো বিভিন্ন সেক্টরে পড়াশোনা করে তারপরে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমি তাদেরকে বলতে চাই আসলে কালিনারি আর্টিস্ট। হ্যাঁ, আর বাকি সবাই যারা বাসায় কাজ করছেন, হয়তো এডুকেশনটা নাই, ব্যাকগ্রাউন্ডটা এরকম নাই, তারা হচ্ছে হোম শেফ। সো নতুন যারা আসতে চান এই প্রফেশনে, নতুনদের ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা রয়েছে, এবং সুবিধা অসুবিধা তো দুটাই থাকে, তাদের জন্য কি সুবিধা রয়েছে এবং অসুবিধা আসলে তারা কতটা ফেস করতে পারে? আসলে সুবিধা আমি বলবো অনেকই আছে, কারণ এখন যে যুগটা এসেছে আমাদের কিন্তু মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু উৎসাহ করছেন বিজনেস করার জন্য, এন্টারপ্রেনার নারীদেরকে বেশ একদমই, হ্যাঁ, এবং বিভিন্নভাবে কিন্তু সাহায্য করা হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে এই সেক্টরটাতে এখন কিন্তু একটা সুযোগ আছে, এবং কেউ যদি প্রফেশনালি করতে চায়, প্রফেশনালি শেফ হিসেবে কাজ করতে চায় বা কালিনারি সেক্টরে কাজ করতে চায়, তাদের জন্য কিন্তু 5 স্টার হোটেলগুলো আছে, নিজে বিজনেস করতে পারছে, ক্যাটারিং আছে, অর্ডার নিয়ে করতে পারছে, ট্রেনার হিসেবে কাজ করতে পারছে, ট্রেনারের জন্য আবার পড়াশোনা করতে হবে আলাদা করে। তো সেক্টরটাতে যদি তারা কেউ কাজ করতে চায় তাদেরকে অবশ্যই আমি ওয়েলকাম জানাবো, কিন্তু একটা কথা সবসময় বলি যে জেনে বুঝে
আসতে হবে, কারণ এই কাজটা কষ্টের কাজ। এবং যখন 5 স্টার হোটেলে যখন ডিউটি করতে হয় তখন কিন্তু 8 ঘন্টা 9 ঘন্টা দাঁড়িয়েই কাজ করতে হয়। ধৈর্যের একটা ব্যাপার এটা একটা জানতে হবে। এবং প্রপার ওয়েতে যদি না জেনে কাজ করি, যেমন আমরা কিন্তু অনেকেই বাড়িতে খাবার একটার পর একবার গরম করছি আবার গরম করছি, এটা কিন্তু ঠিক না। একটা খাবার দুবারে বেশি গরম করা যাবে না। হ্যাঁ, আবার কোনো খাবার কিন্তু আমরা হয়তো দুপুরে রান্না করেছি, বিকালে যে ফ্রিজে তুলছি, এটাও কিন্তু নিয়ম না। নিয়মটা হচ্ছে কিন্তু 2 ঘন্টা পর খাবার ফ্রিজে তুলে ফেলতে হবে, ঠান্ডা করে। আবার অনেকে আছে গরম খাবার একদম ফ্রিজে, গরম খাবার তো তোলা যাবেই না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, কাজ করছি হয়তো অনেকেই এই সেক্টরে কাজ করছে, কারণ তাদের পড়াশোনা নেই এই ব্যাপারে। তো যারাই আসতে চান অবশ্যই একটু পড়াশোনা করে আসবেন, কারণ সুযোগ অনেক আছে, দেশের বাইরে আছে, দেশে আছে, এবং নিজে তো করতেই পারছে। যেমন রান্না করেন সেই সাথে কিন্তু আপনি দারুণ লিখেনও, সো আপনার লেখালেখির একটা ভালো ভালো শখ আছে এবং আপনি বেশ বই লিখেছেন। সো সেই বই সম্পর্কে জানতে চাই, এবং এই যে বই মেলা গেল সেখানে কি বই বের হয়েছে? এই বইমেলায় কলকাতায় একটা বই বের হয়েছে আমার, আর ঢাকায় বাংলাদেশে একটা বের হয়েছে। বাংলাদেশে একটা বের হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, শুধু আমাদের জন্য না, আমি আসলে সবার জন্যই কাজ করি। আর কলকাতার বইমেলা যেটা আমাদের ট্রেডিশনাল রেসিপি নিয়ে বের হয়েছে। এবং কিছুদিন আগে আমি কিন্তু একটা অ্যাওয়ার্ড পেলাম, জাস্ট কিছুদিন আগে। এটা হচ্ছে, থ্যাংক ইউ। মানে এই যে আমাদের যে দেশের একটা খারাপ অবস্থা গেল তার আগে আগ মুহূর্তে পেয়েছে। এটা হচ্ছে একটা উই লিগ্যাসি অ্যাওয়ার্ড। এটা উই থেকে প্রথমবার মতো দিল এটা, যারা, কারণ উই হচ্ছে একটা প্রতিষ্ঠান, অর্গানাইজেশন আমি বলবো, ওমেন এন্টারপ্রেনারদের নিয়ে, যেটা হচ্ছে 30 বছর ধরে আছে, এবং এটা ফাউন্ডার ছিলেন রোকেয়া আফজাল রহমান। তো সেখান থেকে যারা মেম্বার ছিলেন, সেই মেম্বারদের সন্তানরা, আমরা সেকেন্ড জেনারেশন উইড মেম্বার এখন। তো আমার মা ছিলেন, তো তাদের সন্তানদের মধ্যে থেকে যারা ভালো বিজনেস করছে তাদেরকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্যই আসলে উই লিগ্যাসি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, আপনি যেটা বললেন। তো এটার কারণে আমার কাছে মনে হয় যে নতুন যারা আমরা এসেছি এবং বিজনেস করছি, তারা কিন্তু আরও অনুপ্রাণিত হলাম। তো এই অ্যাওয়ার্ডটা আমি হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে পেয়েছি, বিভিন্ন সেক্টর থেকে এক একজনকে দেওয়া হয়েছে। আচ্ছা, তো বই লেখার প্রতি আগ্রহটা কিভাবে এসেছিল? আমি তো বাংলাদেশে আসলে প্রথম আলো থেকে শুরু করে অনেক ম্যাগাজিন যেগুলো আছে সব জায়গায় রেসিপিগুলো দিই, কারণ রেসিপি আমাদেরকে হয়তো দিয়ে দেওয়া হয় একটা টপিক যেটার উপরে রেসিপি করতে হবে। তো এইভাবে আসলে অনেক বছর ধরে করছি। আর টেলিভিশনগুলোতে তো নিজের রেসিপি অনেক শো যেহেতু করা হয়, নিজের অনেক রেসিপিগুলো কিন্তু দেখানো হয়। তো তখন থেকে আসলে সবাই জানতে চায়, শিখতে চায়, যেহেতু ট্রেনার, সো আমার কাছে অনেকে শিখতেও চায় যে আপনার রেসিপিগুলো চাই। তখন মনে হয়েছে যে ঠিক আছে, একটা বই আকারে থাকলে সবার জন্য সুবিধা হবে। তো সেই চিন্তা থেকেই বইটা করা, কিন্তু আসলে 5টা বই করা হয়ে গেছে, এর মধ্যে আরও হয়তো সামনে করার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা যে ধরনের রান্না বাসায় করি বা রন্ধন শিল্পী যাদেরকে বলা হয়, বাসায় রান্না করেন বা রান্না করতে ভালোবাসেন, কিন্তু কুলিনারি আর্টিস্টটা একটু ডিফারেন্ট। আসলে কি কি ডিফারেন্স এখানে থাকে, এবং আসলে খুব বেশি যারা আসলে 5 স্টার হোটেলে কাজ করছেন, কর্মরত আছেন, তাদের আসলে কোন কোন বিষয় একটু ডিফারেন্স রন্ধন শিল্পীর কাছ থেকে? ওই যে প্রথমে বললাম যে আমি যখন রেডিসনে ইন্টার্নি করেছি, ইন্টার্নি করার আগে কিন্তু আমাকে ফুড নিয়ে পড়াশোনা করতে হয়েছে, একটা সার্টিফিকেশন নিতে হয়েছে। তারপরে কিন্তু ফুড হাইজিন নিয়ে আলাদা করে পড়তে হয়েছে। ওই হাইজিন সার্টিফিকেট ছাড়া 5 স্টার হোটেলে কিন্তু ইন্টার্নি করতেও দেয় না। সো সেটা জানতে হবে। কিন্তু একজন নর্মাল যারা হোম শেফ বা যারা রান্না করছেন বাড়িতে, তাদের কিন্তু ওই এডুকেশনটা নাই। হ্যাঁ, যে আমরা যে একটা সার্টিফিকেট নিলাম, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলাম এটার উপরে, বা তারপরে যে ফুড অ্যান্ড হাইজিন নিয়ে আমরা যেটা পড়াশোনা করলাম, এই জিনিসগুলো তারা জানে না। সো তাদের এই জায়গাটা একটা ল্যাকিংস থেকে যায়। তারপরে যেটা হচ্ছে, আমরা যখন 5 স্টার হোটেলে কাজ করেছি আমি, তখন কিন্তু প্রাইম মিনিস্টার ফুডও আমি করেছি। সেটা আমার সৌভাগ্য হয়েছে কয়েকবারই। তো সেটার জন্য হয়েছে কি, আমাদের কিন্তু বেছে কয়েকজনকে ওখানে নেয়, কারণ ওই ফুডটা করা হয় খুব সাবধানে করতে হয়, এবং ওনার কিছু লোকজন কিন্তু অফিসিয়াল লোকজন সেখানে থাকে। আমরা খাবারটা করার পর ফ্রিজে তোলা পর্যন্ত কিন্তু ওনারা থাকেন এবং লক করে ওনারাই চলে যান। হ্যাঁ, এবং খাবারটা যখন সার্ভ করা হয় তখন কিন্তু ওনারাই আগে টেস্ট করেন, তারপরে হচ্ছে কিন্তু প্রাইম মিনিস্টার কাছে যায় বা গেস্টদের, ভিআইপি গেস্টদের ওখানে যায়। সো এই যে জিনিসগুলো, এটাতে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। একটা কাজ করতে গেলে, একটা 5 স্টার হোটেলে কাজ করতে গেলে, যে কিভাবে একটা খাবারকে গেস্টের সামনে দিতে হচ্ছে, ফুড প্রেজেন্টেশনটা কিভাবে করতে হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু শেখা হচ্ছে। আমি বলবো এই জিনিসগুলো আসলে অনেক কিছুই পার্থক্য আছে, যেটা হচ্ছে বাস্তবে কাজ করলে যেটা অভিজ্ঞতাটা হচ্ছে, সেটা কিন্তু আসলে বাড়িতে বসে সেই অভিজ্ঞতাটা পাওয়া যায় না। এখানে একটা বিশাল পার্থক্য থাকে। প্রত্যেকটা প্রফেশনে দেখা যায় একটা বয়সের বিষয় থাকে, এবং এই বয়সের পর হয়তো বা তাকে রিটায়ার্ড হতে হয়। আপনাদের এই প্রফেশনে রিটায়ার্ড হওয়ার কোনো বয়স আছে কিনা? আসলে নেই।
হ্যাঁ, যে কোনো বয়সেই করতে পারে এবং যে কোনো বয়সে এটা শুরুও করতে পারে। আর বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু একটা যেটা শুরু করেছে আরপিএল বলে, হ্যাঁ, আরপিএলটা 3 দিনের একটা কোর্স থাকে। এটা যাদের অভিজ্ঞতা আছে, যারা হয়তো অনেকে কাজ করছেন অনেক বছর কোনো ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, অভিজ্ঞতা আছে কিন্তু কোনো সার্টিফিকেট নাই, তো তাদের জন্য কিন্তু এই আরপিএলটা করা আছে। 3 দিনে একটা এনএসডিএ থেকে করা, আগে বিটিবি ছিল। তো এখন কিন্তু যে কোনো বয়সেই সে কিন্তু এই পরীক্ষাটা দিতে পারছে। এটা যদি সে মানে কোয়ালিফাইড করে, সে একটা সার্টিফিকেট পাচ্ছে প্রফেশনাল। তো এটা আসলে আর বয়স নেই, রিটায়ারমেন্টের বয়স নেই। আচ্ছা, বাই প্রফেশনালি যারা আসলে এই বিষয়টাতে কাজ করছেন কিংবা যারা আসতে চান, উভয় পক্ষের ক্ষেত্রে যারা জানতে চায়, আসলে আমাদের মতো মানুষের জানার খুব আগ্রহ বেশি যে তাদের আসলে স্যালারি কেমন হয়, কিংবা আসলে ফিউচার প্ল্যান নিয়ে তো সবার একটা পরিকল্পনা থাকে। সবাই তো চায় একটা গভর্নমেন্ট জব কিংবা একটা প্রাইভেট কোম্পানিতে ভালো সেক্টরে ভালো স্যালারি চায়। তো এই সেক্টরে আসলে ভবিষ্যৎটা কেমন হতে পারে, বা স্যালারি, হাইস্ট স্যালারি কেমন হতে পারে, বা স্টার্টিং তার লাইফে কেমন হতে পারে, বিষয়টা নিয়ে একটু জানতে চাই। স্যালারির কথা যখন বললেন, তখন আমি বলবো যে বাংলাদেশের স্যালারিটা আসলে সেরকম আশানুরূপ নাই, হ্যাঁ, কিন্তু দেশের বাইরে অনেক ভালো স্যালারি পাওয়া যায়। একজন শেফ হিসাবে সে কিন্তু ঢুকে তারপরে শেফ অ্যাসিস্ট্যান্ট থাকে, তারপর কমি হয়, তারপর আস্তে আস্তে কিন্তু শেফ দ্য পার্টি হচ্ছে, তারপরে কিন্তু সু শেফ হচ্ছে, এক্সিকিউটিভ শেফ হচ্ছে। এক্সিকিউটিভ শেফ বাংলাদেশে অনেক ভালো বেতন পান, এবং এটা বাংলাদেশে বাঙালি শেফ খুব কম আছেন, একজনই আছেন এখন পর্যন্ত, আর বাকি সবাই কিন্তু বিদেশিরা ছিলেন বাংলাদেশে, হ্যাঁ, এক্সিকিউটিভ শেফ হিসেবে। আর সু শেফ আছেন, তো ইনাদের স্যালারি মোটামুটি ভালো, বেশ ভালো। কিন্তু যারা স্টার্টিংয়ে ঢোকে তাদের কিন্তু একদমই আসলে খুব কম। আমি ওই যে বললাম ভালোবাসা এবং কাজটা জানার আগ্রহ, যেই কাজটা সে শিখছে একটা হোটেলে ঢুকে, ফাইভ স্টার হোটেলে, সেটা কিন্তু সে কখনোই অন্য কোথাও পাবে না। শিক্ষার যে সুযোগটা, এটা কিন্তু অনেক বড় সুযোগ, এবং এই সুযোগটা যখন সে কাজে লাগিয়ে তার লাইফে সে যখন আরও উন্নতি করবে, তখন কিন্তু স্যালারিটা আসলে বাড়বে। শুরুটা খুবই কম, না বলাটাই ভালো। আচ্ছা, শুরুতে তো ওই যে কোর্সের কথা বলছিলেন, কোর্সে কেমন কষ্ট লাগতে পারে, এবং পুরো কতদিনের প্রসেসিং থাকে, কেমন সময় লাগতে পারে, বা নিজেকে আরও ভালোভাবে জাস্টিফাই করার জন্য কিছু কোর্স আসলে করাটা খুব, আপনি বলছিলেন হাইজেনিক যে কোর্সটা, হ্যাঁ, হাইজেন নিয়ে যে কোর্সটা আছে সেটাও যেমন ইম্পর্টেন্ট, আর কি কি ধরনের আসলে কোর্স থাকাটা খুবই জরুরি? আসলে আমাদের দেশে কিন্তু সব রকম কোর্সই আছে, হ্যাঁ, কেউ কালিনারি আর্ট নিয়েও কিন্তু একটা আছে, ডিপ্লোমা আছে, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন আছে, তারপর ফুড হাইজিন যেটা বললাম সেটা আছে, বেকারি পেস্ট্রি আছে। সো এরকম কিন্তু অনেক কিছু আছে। এখন জানতে হবে যে আপনার আগ্রহ কিসে। আপনি যদি পেস্ট্রি শেফ হতে চান, সো আপনি বেকারি অ্যান্ড পেস্ট্রি করবেন। আমি যেমন কুকিংয়ের আমি এক্সপার্ট, আমি ট্রেনার অ্যাসেসর কুকিংয়ের, হ্যাঁ, সো আমার কুকিংয়ের প্রতি আগ্রহ, আমি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন করেছি, হ্যাঁ। সো এরকম কিন্তু ভাগ করে নিতে হবে। আবার সার্ভিস আছে, যারা হোটেলে গেলে বিভিন্ন রকম সার্ভিস করতে আসে না, এই যে এটার খাবারটা দিয়ে যে আমরা অর্ডারটা দিই, সার্ভিসেরও কিন্তু কোর্স আছে। তারপরে হাউসকিপিংয়ের কোর্স আছে, যে বেড ঠিক করে দেয় হোটেলের, এরকম কিন্তু ডিফারেন্ট সেক্টরের কোর্স আছে। তো কে কোনটা করতে চায়, কার আগ্রহ কোথায়, সে কিন্তু সেই কোর্সটা করবে, হ্যাঁ। এবং এখন যেটা বললাম, এখন মানে কিছু প্রকল্প আছে গভর্নমেন্টের, একদম ফ্রি কিন্তু করাচ্ছে। 3 মাসের কোর্স আছে, আরটিও বলে এটা। এটার একটা বয়সের সীমা আছে, এটা মেয়েদের জন্য একদমই ফ্রি 3 মাস, হ্যাঁ। এবং এটার জন্য হাইয়েস্ট হচ্ছে এইজ হতে হবে 45, এর উপর উঠলে, বেশি থাকলে আসলে এই কোর্সটা করতে পারবে না। 3 মাস এবং 5 দিন ক্লাস থাকে, এটা রেগুলার করতে হয়। এটাতে কিন্তু তারা একদমই তৈরি হয়ে যায়, এবং সম্পূর্ণ বিনা পয়সায় করতে, এবং কোর্স শেষে সার্টিফিকেট পায়। কিছু কিছু কোর্সে কিন্তু আবার উল্টা গভর্নমেন্ট থেকে টাকাও দিচ্ছে। তো হ্যাঁ, যে 3 দিনের যেটা আরপিএল, এটার আবার বয়সের সীমা নেই, জাস্ট অভিজ্ঞতা থাকতে হয়, 2 বছরের 3 বছরের একটা অভিজ্ঞতা লাগে। এটা কিন্তু কোর্স শেষে একটা টাকা পাওয়া যায়, গভর্নমেন্ট থেকে এটা আমাদেরকে দেয়। সো এগুলো কিন্তু সুবিধা আছে। আর যেটা হচ্ছে, এই সুবিধাটা আগে কিন্তু ছিল না। আমরা যখন এসেছি তখন কিন্তু আমাদেরকে এত সুযোগ সুবিধা পাওয়া যায় না, তখন কিন্তু অনেক টাকা দিয়ে 1,50,000 মানে 2 লাখ, চাহিদা বা মানুষের যে জানার যে বিষয়টি, এটা কিন্তু মানুষ কম জানতেন, যে জিনিসগুলো জানতো না, বা আসলে এই প্রফেশনে কি ফিউচার হতে পারে, বা অনেকে শখ হিসেবে দেখতে, এখন তো সবাই জানে, বেশ আগ্রহী। এবং এখন যেটা হচ্ছে, আমি বলবো যেটার জন্য আসলে আমাদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত, আমাদের মতো যারা আছে, যারা এই প্রফেশনে মানে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে আমরা কিন্তু এই প্রফেশনে এসেছি। সো দেখা গেছে যে অনেকে ব্র্যাক থেকে এমবিএ করেছে, অনেক জায়গা থেকে পড়াশোনা শেষ করে কিন্তু দেখা গেছে এই প্রফেশনে এসেছে। তো এটা দেখে কিন্তু অনেকে আবার উৎসাহিত হচ্ছে যে ওনারা এসেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছে। তো আমি বলবো যে এখানে এরকম কিছুটা আসলে পথ প্রদর্শকও দরকার, যার কারণে এখন চেঞ্জটা এসেছে। এবং আমরা যখন করেছি, টাকা দিয়ে করেছি, সেই কোর্সগুলো কিন্তু এখনও আছে। গভর্নমেন্টের এই প্রজেক্টটা হয়তো কিছুদিন পর থাকবে না,
কিন্তু এখন যেহেতু আছে এই জন্য আমি বলে দিলাম যারা করতে চান তারা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে একটু খোঁজ, হ্যাঁ একদমই, মেয়েদের জন্য বিশেষ করে আসলে খুবই সুযোগ, এটা করে ফেলতে পারেন। আচ্ছা, এবার একটু জানতে চাই বাসার কি খবর, মানে বাসায় কি রান্না আপনারই তো অবশ্যই করতে হয়, সবাই তো মজার মজার রান্না খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তো কখনো কি নিজের মনে হয় যে না আজকে আমি রান্না না করি বা একটু টাইমটা একটু নিজের মতো করে স্পেন্ড করতে চাই বা একটু অবসর সময় নিতে চাই, এরকম হয়েছে কিনা? আসলে মানে সেই সুযোগটা আমার খুব কম হয়, কারণ হচ্ছে আমাকে সবই করতে হয়, শুধু রান্না না, সবকিছু, মানে 10 হাতে কাজ করে না, ঠিক আমাকে 10 হাতে কাজ করতে হবে, বাড়ির বিল থেকে শুরু করে বাজার থেকে শুরু করে, কারণ বাংলাদেশে আসলে আমার কেউ তেমন থাকেন না, আমি একা আমার বাচ্চাদের নিয়ে, সো আমাকে যেটা হয়েছে প্রচুর মানে সব কিছু করতে হয়। আর আম্মা যখন দেশে ছিলেন, আম্মা এখন আমেরিকায়, সো দেশে যখন ছিলেন তখন আমি কিন্তু মাঝে মাঝে এই সুযোগটা নিতাম, যে আম্মার বাসায় বাচ্চাদের নিয়ে হয়তো চলে গেলাম, আম্মা রান্না করতো, আমি কিচ্ছু করতাম না, আমি বসে থেকে খেতাম, মানে জাস্ট হয়তো 2টা দিন রেস্ট নিতাম, একটু খেতাম, এই কাজটা মাঝে মাঝে করা হতো। কিন্তু এটা আসলে অনেক দিন করার সুযোগটা আর হচ্ছে না, যেহেতু আম্মা দেশে নেই, আর বাচ্চারা ছোট, তো আমার ছেলের একটু রান্নার খুব আগ্রহ, ও মাঝে মাঝে আমার জন্য কিছু, ও নিজের জন্য রান্না করে, করে আমার জন্য হয়তো আমি বাসায় গেলে দেখা যায় রেখে দিয়েছে যে মা তুমি একটু টেস্ট করো, তোমার জন্য। ও খুবই ভালো রান্না করে, মানে এক্সেলেন্ট, ওর ফিউচার শেফ, আমরা বেশ ভালো কিছু রান্না, ও হয়তো শেফ হিসেবে যাবে, কিছু করবে না, কিন্তু ওর নিজেরটা শখ, মানে না নিজের নিডটা, যেহেতু আমি বাইরে যাই, ওর হয়তো অনেক কিছু খেতে ইচ্ছা করছে, ও এবার ও লেভেল দিবে। আচ্ছা, তো ওর শখের রান্নাগুলো ও সে করে ফেলে, এবং ওকে আমি একটা কর্নারও করে দিয়েছি ওর রান্নার জন্য, আলাদা করে ইন্ডাকশন চুলা দিয়ে সবকিছু, যাতে ও করতে পারে। কিন্তু মেয়ের আবার এরকম আগ্রহ নেই, ও মাঝে মাঝে হয়তো কেক টেক বানায়, কিন্তু ছেলের আবার রান্নার আগ্রহটা আছে, কুকিং এর প্রতি ওর আগ্রহটা আছে, মেয়ের বেকিং, ছেলের কুকিং। সো তখন মাঝে মাঝে আবার হয়তো আমি হয়তো আজকে গেলাম, হয়তো বাসায় দেখলাম খাবারটা আছে, তখন হয়তো আর রান্না করি না, ঠিক আছে ও যেহেতু করেছে সবাই খেয়ে নেয়, এটাও একটা হেল্প হয় মাঝে মাঝে। আচ্ছা, সবচেয়ে বেশি উৎসাহ কারা জুগিয়েছেন আপনার লাইফে যে এত দূরের জার্নিটাতে? আসলে প্রথম যেটা বলবো, সবচেয়ে প্রথম হচ্ছে নিজের আগ্রহ থাকতে হয়। হ্যাঁ, আমার যদি আগ্রহ না থাকতো আমি কিছুই করতে পারতাম না। হ্যাঁ, এটা বললাম যে আগ্রহটা যখন ছিল তখন দেখা যায় বাধাও থাকে, প্রতিটা মেয়ে যখন কাজে ঢোকে তখন কিন্তু তার প্রচুর বাধা থাকে, এবং সেখানে বড় একটা সাপোর্ট হচ্ছে আমার মা এবং আমার 2টো সন্তান। আমার বাচ্চারা সবসময় আমাকে সাপোর্ট করতো, ওরা চায় মা কাজ করুক, মা এটা করুক, এবং তারা খুব প্রাউড ফিল করে। আর আমার আম্মু সবসময় হেল্প করতেন যখন দেশে ছিলেন, আমি হয়তো দেশের বাইরে অনেক কাজ করতাম, মানে আমার এই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, একটা মেলা, আমাদের ইক্যাপ থেকে একটা ওমেন ফোরামের মেলা হচ্ছে, কিন্তু যেহেতু আম্মা দেশে নেই আমি কিন্তু যেতে পারিনি। আম্মা দেশে থাকলে ওই সাপোর্টটা থাকলে আমি কিন্তু যেতে পারতাম। সো ফ্যামিলির একজনের সাপোর্ট আসলে খুবই দরকার প্রত্যেকটা মেয়ের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ, বেশ সুন্দর কিছু কথা বলেছেন, অনেক ভালো লেগেছে, অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক যারা এতক্ষণ দেখলেন আমাকে, আশা করছি আপনাদের ভালো লাগবে, একটু হলেও হয়তো আমার কোনো কথা আপনাদের কাজে লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।